১ জানুয়ারি ২০২৪ এজলাস থেকে বেরিয়ে আসছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৬ মাসের কারাদণ্ড। এই রায় বিশ্বব্যাপী আলোড়ন তোলে। নির্বাচনের আগে ইউনূসকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘোলা করে রাজনীতি। এর মাঝেই কপিপাকে ঘটে ট্রেন দুর্ঘটনা। আগুনে পুড়ে অঙ্গার হয় ৫টি প্রাণ। ট্রেনের কালো ধোঁয়ার কুণ্ডলী যেন দেশের রাজনীতিতে ধোঁয়াশায়ী প্রতিচিত্র। অর্থনৈতিক সংকটের মধ্যে আসে ৭ জানুয়ারি একপাক্ষিক নির্বাচন। ভোটের মাঠে উত্তাপ না থাকলেও নানা নাটকীয়তায় ছিল মিডিয়া পাড়া। সব সমীকরণ মিলিয়ে ফের ক্ষমতায় আসে শেখ হাসিনার আওয়ামী লীগ। হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী ঘোষণা দেন ৭ জানুয়ারির নির্বাচন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু স্বর্ণের খোদাই করা সেই আনন্দময় আবহাওয়া বেশি দিন ছিল না। বেইলি রোডের আগুন কেড়ে নিল ৪৬ প্রাণ। বহুতল ভবনের এই ভয়াবহ অগ্নিকাণ্ড, মানুষের চিৎকার ও হাহাকার। ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হলেও গণমানুষের অন্তরের আগুন নেভেনি। ক্ষমতায় অন্ধ অহমিকায় আত্মহারা আওয়ামী লীগের প্রত্যুত্তর ছিল নীরবতা। রাজপথের সমালোচনা, প্রতিবাদ, প্রতিরোধ কার্যত উধাও। এর মাঝেই এক প্রত্যুষে শোনা যায় দূর সমুদ্রের জলসমুদ্রের হাতে বাংলাদেশি নাবিকদের আটকের খবর। সোমালিয়ান জলদস্যুদের হাতে বন্দী এমভি আবদুল্লাহ নিয়ে যায় জনমাদম শুরু হয়। বাংলাদেশের তখন রাজনীতির দোষে উত্তাপ জমেছে, কিন্তু কারো যেন টনক নড়ছে না। এর মধ্যেও ১০ এপ্রিল বান্দরবনে টিএনএফ-এর সদস্য গ্রেপ্তার হয়। শিরোনামে উঠে আসে, যদিও এমভি আবদুল্লাহর উদ্ধার পাওয়ার খবরে অস্থির সময়টা কিছুটা স্বস্তি ফেরে। জনরসে জমতে জমতে প্রবল ঘূর্ণিঝড় সংকেত দিতে লাগলো। গ্রীষ্মের তৃষ্ণার্ত রাজপথে নেমে এলো শিক্ষার্থীরা। ৬ জুন শুরু হলো কোটা সংস্কার আন্দোলন। মহা দুর্যোগ যে অসংখ্য ছিল তা সত্যি হতে লাগলো পলকে পলকে। পরিবর্তিত পরিস্থিতি সব খবর ছাপিয়ে কোটা সংস্কার আন্দোলনের ঢেউ এখন পৌঁছে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঞ্জিলে। জুলাইয়ের চীন সফরে সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তড়িঘড়ি করে ডাকা হয় সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রী স্বভাবসুলভ খোঁচায় এবার বুমের রং হয়ে গেল। আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। ব্যঙ্গাত্মক স্লোগানে বিপ্লবের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। দ্বিধাহীন আওয়ামী লীগের নৌকা এখন যেন মাঝহীন দৃশ্যপটে। একবার ওবায়দুল কাদের তো একবার পলক, অথবা পুলিশের ডিবি হারুন। কিন্তু কোনোভাবেই ভাগে আনা যায় না আন্দোলনের ছাত্রদের। আন্দোলন এক পা পিছালে পর মুহূর্তে দ্বিগুণ শক্তি হয়ে নাড়িয়ে দেয় স্বৈরাচারের ভিড়। ১৬ জুলাই নিহত হয় আবু সাইদ। ভিডিও ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও আওয়ামী লীগের কর্মীরা একযোগে উম্মতের মতো গুলি চালাতে শুরু করে। সন্ধ্যা পৌঁছায় তোরণে। ছাত্র জনতার আত্মাহুতির খবর আসতে থাকে একে একে। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম অনেকেই যুক্ত হয় শহীদি কাফেলায়। আন্দোলনের সমন্বয়কদের তুলে আনা হয় ডিবি কার্যালয়ে। ডিবি কার্যালয়ে আটকে রেখে প্রশাসনের শেষ চালও ব্যর্থ হয়। ৯ দফার আঘাতে আলগা হতে লাগলো শেখ হাসিনার ফ্যাসিস্ট কাঠামো। সব সংখ্যা অগ্রাহ্য করে শহীদ মিনার প্রাঙ্গণে বিরাট জনসমুদ্রের সব দাবি এক দফায় গিয়ে দাঁড়ালো। এবার ঘোষণা, শেখ হাসিনার পতন চাই। ছাত্র জনতার আন্দোলনে চরমতম সাসপেন্সের জন্ম দিতে গিয়ে পালিয়ে যান শেখ হাসিনা। যাবার আগে রাজপথ ভিজিয়ে দিয়ে গেলেন গরিব দুঃখী মেহনতি ছাত্র জনতার রক্তে। তবুও মানুষ থেমে থাকেনি। রক্তের দাগ মুছে বিজয়ের কেতন রাতে রাজপথে নেমে আসে জনতার ঢল। ৩ দিন ধরে দেশে থাকে সরকারবিহীন শূন্যতা। অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। ৮ আগস্ট শপথ নেন তিনি। তার সাথে যোগ দেন কোটা আন্দোলন থেকে উঠে আসা ২ ছাত্র নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এরপর সময় রাজনৈতিক অস্থিরতা কাটাতে চলছে বিভিন্ন দাবি দেওয়া, আইন শৃঙ্খলার অবনতি, সব মিলিয়ে ঘটনা বহুল সময় পার করছে দেশ। এরই মধ্যে চট্টগ্রামে এক আইনজীবী হত্যার ঘটনা নতুন করে দেশ জুড়ে আলোড়ন তোলে। মূলত ২০২৪ বাংলাদেশের জন্য ছিল উত্তাপ আন্দোলনের এক বছর। পুরাতন বাংলাদেশকে ছাপিয়ে নতুন বাংলাদেশ গঠনের এক মহাসন্ধিক্ষণ। এই বছরটি বাংলাদেশের জন্য যেমন ইতিহাস তেমনই ঘটনা বহুল। বাংলাদেশ যতদিন থাকবে নানা কারণে নানাভাবে প্রাসঙ্গিক হয়ে বাংলাদেশের স্মৃতিতে বারবার ফিরে আসবে ২০২৪।